ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। পরস্পরকে দুষছেন চালক ও ডিপো ম্যানেজাররা। গাড়ি পুরান হয়ে গেছে, কাজ করতেছে, টাকা পয়সা যা ইনকাম হয় কাজ করে মনে করেন যে নতুন গাড়ি যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কালেক্টর যারা, তারা কিন্তু বাইরের লোক, তাদের কাছ থেকে এত স্বচ্ছতা পাওয়ার সম্ভাবনা অনেক সময় কম থাকে। লোকবল সংকট ও রাজধানীর যানজটের অজুহাত কর্তৃপক্ষের। প্রতিদিন যে যানজট হয় তাও না, প্রতিদিন একই রকম যানজট হয় তাও না, কিন্তু তাদের কাছে প্রশ্নের উত্তর যে আছে যানজটের জন্য দুইটা ট্রিপ হয়েছে, একটা ট্রিপ হয়নি। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতু সময় মতো বাস্তবায়ন হলে দেশের জিডিপি 8% ছড়িয়ে যেত। একনেক সভায় প্রধানমন্ত্রী বললেন, মিথ্যা অভিযোগেই বন্ধ হয় বিশ্বব্যাংকের অর্থায়ন। এসএসসির গণিত পরীক্ষা আবার নেওয়া হবে কিনা তদন্ত প্রতিবেদনের পরই সিদ্ধান্ত, জানালেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। ভুয়া প্রশ্ন ছড়ানোর অভিযোগে 6 জন আটক। গমের মহামারী আকার ধারণ করা রোগ ব্লাস্টের জীবাণুর জীবন রহস্য উন্মোচন দেশের কৃষি বিজ্ঞানীদের। 2-3 বছরের মধ্যে ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনের আশাবাদ। রাজশাহীতে আমবাগানে পর্যাপ্ত মুকুল আসায় লাভের স্বপ্ন দেখছেন মালিক ও ব্যবসায়ীরা। মুকুল ফোটার আগে বালাইনাশক ওষুধ ব্যবহারের পরামর্শ গবেষকদের। এবং পাশ্চাত্যের উৎসব ভ্যালেন্টাইন্স ডের দোল লেগেছে বাংলাদেশে। রাজধানী জুড়ে চলছে নানা আয়োজন। ক্রমাগত লোকসানে ডুবতে বসেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। অভিযোগ রয়েছে, আয়ের টাকা কোষাগারে জমা না দিয়ে পকেটে ভরছেন এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। ফলে কয়েক মাস ধরেই বেতনও পাচ্ছেন না বিভিন্ন ডিপোর কর্মচারীরা। কর্তৃপক্ষ বলছে, সংকটের কারণ জনবলের অভাব ও রাজধানীর যানজট। সমস্যা সমাধানে আগামী 2 বছরের জন্য সরকারের কাছে 54 কোটি টাকা চাওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। কাগজে কলমে প্রায় 1500 গাড়ি থাকলেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বিআরটিসির সচল গাড়ির সংখ্যা প্রায় 1000। এই গাড়িগুলোর আয়ের টাকা থেকে দেয়া হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বেতন। অভিযোগ রয়েছে, গাড়ি ভাড়া থেকে যে টাকা আয় হয় তার বড় একটি অংশ জমা হয় না বিআরটিসির ফান্ডে। নিজস্ব চালক থাকলেও নেই প্রয়োজনীয় কন্ট্রাক্টর। ফলে অধিকাংশ গাড়িতে নিজেদের পছন্দ মতো কন্ট্রাক্টর নিয়োগ দিয়ে চালকরা 2 জনের যোগ সাজসে কম ট্রিপ এবং কম যাত্রী দেখিয়ে ভাড়া থেকে আয় করা টাকা নিজেদের পকেটে পুরে নেওয়া হয়। তবে টাকা আত্মসাৎ বিষয়ে পরস্পরকে দোষারোপ চালক ও ডিপো ম্যানেজারদের। 3 মাসের বেতন বাকি পড়ছে। 3 টিপেরটা 2 টিপ দেখা না, এটা আমাদের ইয়ে নেই। অন্য ডিপোতে আছে কিনা তা আমি বলতে পারি না। এটা বাই হেড অফিসের ব্যাপার, এটা আমাদের কোনো প্রশ্ন। অফিসাররা কি করে না করে আমরা জানি না। কালেক্টর যারা, তারা কিন্তু বাইরের লোক, তাদের কাছ থেকে এত স্বচ্ছতা পাওয়ার সম্ভাবনা অনেক সময় কম থাকে। এমনও দেখা যায় যে ড্রাইভার তাদের কাছে ভাড়া কাটার দায়িত্ব দিয়ে তো সেই স্ট্রাইকে বসা, ওরা ভাড়া কেটে রাস্তা থেকে নেমে চলে গেছে ড্রাইভারটারই বাইরে। এর আগে একাধিকবার বিআরটিসির কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। 21 ডিপোর সব ম্যানেজারকে একযোগে বদলিও করা হয়েছে, কিন্তু মেলেনি সমাধান। আয়ের টাকার সঠিক হিসেব না পাওয়ার কারণ হিসেবে নিজেদের লোকবল সংকট এবং রাজধানীর যানজটকে দায়ী করছেন কর্তৃপক্ষ। ঢাকা শহরের অবস্থানটা ওদেরকে সুযোগটা করে দেয়। যেমন ঢাকা শহরে যানজট হয়, প্রতিদিন যে যানজট হয় তাও না, প্রতিদিন একই রকম যানজট হয় তাও না, কিন্তু তাদের কাছে প্রশ্নের উত্তর যে আছে যানজটের জন্য 2টা ট্রিপ হয়েছে, একটা ট্রিপ হয়নি। এখন আমাদের যে ডিপো ম্যানেজাররা আছে তারা যদি অনিয়মও করে, আমি তাকে এক ডিপো থেকে আরেক ডিপোতে পাঠাতে পারবো, কিন্তু নতুন লোক, আমার কোনো রিপ্লেসমেন্ট নেই। আগে মাসে বিআরটিসির বেতন বাবদ খরচ 3 কোটি 20 লাখ টাকা হলেও নতুন পে স্কেল কার্যকর করার পর বর্তমানে বেতন বাবদ দিতে হয় প্রায় 7 কোটি টাকা। ক্রমাগত লোকসানে থাকা প্রতিষ্ঠানটি বাঁচাতে সরকারের কাছে 54 কোটি টাকা চাওয়া হলেও আপাতত 1 বছরের জন্য 21 কোটি টাকা চেয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, বিআরটিসির সব ধরনের দুর্নীতির কেন্দ্রে রয়েছে সারা দেশে ছড়িয়ে থাকা এ ধরনের 21টি ডিপো। অভিযোগ প্রমাণিত হলে এক ডিপোর ম্যানেজারকে বদলি করে পাঠানো হয় অন্য ডিপোতে। আর নতুন কর্মস্থলে তিনি নতুন করে শুরু করেন দুর্নীতি।
ফলে স্থায়ী কোনো সমাধান না আসায় অর্ধ শতাব্দীরও পুরনো রাষ্ট্রীয় সংস্থাটি লাভের মুখ দেখছে না কিছুতেই। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু প্রকল্প সময় মতো বাস্তবায়ন হলে দেশের জিডিপি 8% ছাড়িয়ে যেত। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে দুর্নীতির মিথ্যা অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল বিশ্বব্যাংক। এছাড়া এই প্রকল্প বন্ধের পেছনে দেশের এক ব্যক্তির ইন্ধন ছিল বলেও মন্তব্য করেন তিনি। দক্ষিণবঙ্গের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 2010 সালে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু প্রকল্প হাতে নেয়। প্রায় $3 বিলিয়ন এ প্রকল্পে প্রধান ঋণদানকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের সঙ্গে $1.2 বিলিয়ন ঋণ চুক্তি হয় 2011 সালের এপ্রিলে। অনেকটা বিদেশি অর্থায়নে হাতে নেওয়া এ প্রকল্পে অন্য সহযোগী প্রতিষ্ঠান ছিল এডিবি, আইডিবি ও জাইকা। কথা ছিল 11 সালের শেষ দিকে সেতুর কাজ শুরু হয়ে শেষ হবে 15 সালে। কিন্তু সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দেয়। পরবর্তীতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন শুরু হলেও দুর্নীতির অভিযোগে করা বিশ্বব্যাংকের তদন্তের প্রেক্ষিতে মামলা চলছিল কানাডার আদালতে। গত শনিবার কানাডার আদালত দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে রায় দেয়। মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়নি বলে বাংলাদেশ যে দাবি করে আসছিল তা এখন আন্তর্জাতিকভাবেই প্রমাণিত। বাংলাদেশ অনেক আগেই বলেছে, কিন্তু আজকে আন্তর্জাতিকভাবেও এটা প্রমাণিত। আমি আপনারা জানেন, আমি মেন করছি পদ্মা সেতু বিষয়টা, যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর যে মিথ্যা একটা অভিযোগ দিয়েছিল এবং তাদের এই মিথ্যা অভিযোগে আমাদের একজন সচিবকে অযথা 1 বছর জেল খাটতে হয়। মানে এর থেকে লজ্জাজনক আর কিছু না। একটা মানুষের জীবনে মানে কতটা আঘাত পেতে পারে, কতটা তার জীবনের যে মূল্যবান সময় নষ্ট করলো। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে আরো দ্রুত কাজ করতে হবে। আমি মনে করি যে এর পিছনে অন্য কোনো কারণ আছে, যে একটা ব্যক্তির স্বার্থের আঘাত লাগলো বলে সেই ব্যক্তিটি দেশের এত বড় একটা মূল্যবান প্রজেক্ট, যার ফলে আমার দক্ষিণাঞ্চলের সার্বিক মানুষের আর্থসামাজিক উন্নতি হতে পারত এবং আমাদের জিডিপিতে আরো 1 ভাগের উপরে সংযুক্ত হতো, আমরা 8 ভাগে চলে যেতে পারতাম, সেই সম্ভাবনাটাকে ব্যাহত করে দিয়েছিল। একনেক সভায় 3,684 কোটি টাকার 11টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আইনি সীমাবদ্ধতা থাকায় পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশ বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবে না উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক এই বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন তিনি। যখন 2009 সালে বঙ্গবন্ধু কন্যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠে আপনার বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন থেকেই কিন্তু তারা এই ষড়যন্ত্র করছে যে তাকে কিভাবে এই পদ থেকে সরানো যায়। ইন এ ডেমোক্রেটিক প্রসেস তারা হয়তো, তো সেইটারই একটা আসপেক্ট এইটা। মাননীয় প্রধানমন্ত্রী যেই তথ্য দিয়েছেন সেই তথ্যের উপরে ভিত্তি করে আমি মনে করি যে ইউনূস সাহেব এই পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করার পরিকল্পনার মধ্যে জড়িত। এবারে এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এদিকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 6 জনকে আটকের পর সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশ। এ সময় বলা হয়, প্রশ্ন ফাঁসকারী চক্রের সঙ্গে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। গেল কয়েক বছরের মতো এবারের এসএসসি পরীক্ষা শুরুর পর থেকেই অভিযোগ উঠে প্রশ্নপত্র ফাঁসের। 500 থেকে 2000 টাকার বিনিময়ে ফেসবুক, ভাইবার কিংবা বিভিন্ন অ্যাপসে মিলছে প্রশ্নপত্র, এমন বক্তব্য পাওয়া গেছে খোদ পরীক্ষার্থীদের কাছ থেকেই। বিশেষ করে গণিতের প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে আলোচনা ছিল সবচেয়ে বেশি। এই প্রেক্ষাপটে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে 6 জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। প্রশ্নের জবাবে তিনি জানান, বোর্ডের কেউ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত নয়। একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরেই এই ব্যাপারে প্রকৃত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়া হবে যে পরীক্ষাটি বাতিল হবে কি হবে না,
কতটুকু মিল ছিল, কোন সময় দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে গ্রেফতারকৃত আসামিরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ খুলে শতভাগ কমন পড়ার নিশ্চয়তা দিয়ে প্রশ্নপত্র সরবরাহ করত আর হাতিয়ে নিত বিপুল অঙ্কের টাকা। প্রত্যেকটি বিষয়ের জন্য তারা আলাদা আলাদা গ্রুপ খুলত বলেও দাবি পুলিশের। তবে পুলিশ বলছে এদের সরবরাহ করা প্রশ্নের বেশিরভাগই ছিল ভুয়া। যেদিন যে পরীক্ষা, সেই পরীক্ষার আগে সমস্ত ক্লায়েন্টদের কাছে তারা যেই ধরনের প্রশ্নপত্র কখনো তারা তৈরি করে নিজেরা, কখনো ফেক প্রশ্নপত্র তৈরি করে পাঠায়, বেনিফিশিয়ারি যারা হবে তারা একটা বিকাশ নাম্বার দেয়, সেই বিকাশ নাম্বারের মধ্যে তার টাকাটা চলে যায়। প্রায় প্রতি বছরই দেখা যায় বিভিন্ন পাবলিক পরীক্ষা শুরুর পরই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। তারপর মাঠে নামে গোয়েন্দারা। পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁস রোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় কিনা প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তার কাছে। পাবলিক এক্সাম শুরু হওয়ার আগেই আমরা কমন মেসেজ দিয়ে মানুষের সহায়তা চাই এবং আমরা সোশ্যাল মিডিয়াটাকে এই প্রশ্নপত্র ভিত্তিক মনিটরিং করি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি যেন এই ঘটনা না ঘটে। তিনি আরো বলেন, শুধু পুলিশই অভিযান করে প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব নয়। এজন্য শিক্ষার্থী, অভিভাবক সহ সবার সহায়তা প্রয়োজন। পরীক্ষা করে দেখছি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। তথ্য সন্ত্রাস থেকে গণমাধ্যমকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, গুজব ও খণ্ডিত তথ্য গণমাধ্যমের বিশ্বস্ততা ও বস্তুনিষ্ঠতা নষ্ট করে। গণতন্ত্রকে নিরাপদ ও বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে গণমাধ্যম অনেক বিকশিত হয়েছে। তথ্য সন্ত্রাস গণমাধ্যমের পবিত্রতা নষ্ট করে, গণমাধ্যমের সক্রিয়তা নষ্ট করে, গণমাধ্যমের বিশ্বস্ততা নষ্ট করে, গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা নষ্ট করে। সেই জন্য গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা এবং বিশ্বস্ততা বজায় রাখতে মিথ্যাচার, গুজব, খণ্ডিত তথ্যের, তথ্য সন্ত্রাস থেকে গণমাধ্যমকে রক্ষা করতে হবে। তবেই কেবল গণমাধ্যম বিশ্বস্ততার সঙ্গে, বস্তুনিষ্ঠতার সঙ্গে গণতন্ত্রের এবং মানবের সেবা করতে পারবে। দুপুরের সময় আরো থাকছে। বগুড়ায় বন্দুকযুদ্ধে একজন নিহত, পুলিশের দাবি সে হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী। রাজধানীর কদমতলী থানায় 2010 সালে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তৎকালীন জেএমবির আমির মাওলানা সাইদুর রহমান সহ 3 জনের বিচার শুরু হয়েছে। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী 15 মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, 2010 সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির তৎকালীন প্রধান মাওলানা সাইদুর রহমান সহ সংগঠনটির 5 সদস্য লিফলেট ও জিহাদি বই সংরক্ষণের পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। এই মামলায় আসামিদের মধ্যে 2 জন পলাতক রয়েছে। বগুড়ায় গুলিতে আবু মুসা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। সে হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী এবং 90 জেএমবির আঞ্চলিক প্রধান সমন্বয়ক বলে জানিয়েছে পুলিশ। গতরাতে কাহলু উপজেলার পাতাঞ্জা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, টহল পুলিশের একটি গাড়িতে অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে 90 জেএমবির আঞ্চলিক প্রধান সমন্বয়ক আবু মুসা ওরফে তালহা ওরফে রবিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মুসা কুষ্টিয়া হোমিওপ্যাথি ডাক্তার ও নাটোরের মুদি দোকানদার হত্যার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 3 রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 90 জেএমবির পাবনা, সিরাজগঞ্জ, নাটোর এবং কুষ্টিয়া অঞ্চলের অন্যতম প্রধান সমন্বয়ক এবং সে হলি আর্টিজান হামলার যে অন্যতম প্রধান আসামি রাজীব গান্ধীর অন্যতম প্রধান সহযোগী। সে বিভিন্ন নামে জেএমবির এখানে পরিচিত ছিল। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থারা তাকে হন্য হয়ে খুঁজছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। যাই হোক, সে ঘটনাবশত গত রাত্রে বন্দুকযুদ্ধে কাহালু থানার পুলিশের নিকট মৃত্যুবরণ করে। অমর একুশে গ্রন্থমেলায় এবার এখন পর্যন্ত নতুন প্রকাশিত বইয়ের শীর্ষে রয়েছে কবিতা। তবে পাঠকের চাহিদা মূলত গল্প উপন্যাসী। প্রকাশকরা বলছেন, পাঠক আকৃষ্ট করতে বাড়ানো হবে লেখার মান। আর কবিরা বলছেন,
প্রকাশনার গুণগত মান বাড়াতে তারা চান পৃষ্ঠপোষকতা। মৌসুমী মৌয়ের রিপোর্ট। বাসন্তী রঙের শাড়ি, হাতের চুড়ি আর মাথার ফুল জানান দিচ্ছে উৎসবের। আর এই উৎসব বসন্ত বরণকে ঘিরেই। প্রকৃতির এই স্পন্দনে সাড়া দেয় সব বয়সী মানুষ। আর এই আনন্দোৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে অমর একুশে গ্রন্থমেলা। প্রকৃতির সব রূপ, রস, গন্ধ এবং বৈচিত্র্য স্থান পেয়েছে কবিতায়। মানুষ কত বিচিত্র, জীবন কত সুন্দর, আর সুখ দুঃখ সহ অনুভূতির গাঢ় রং উপলব্ধি করা যায় কবিতায়। বসন্তকে কেন্দ্র করে একসাথে বইমেলাটাও দেখা হয়, বসন্তটাও দেখা হয়। চেষ্টা করি সবসময় এইসব বিশেষ দিনে যেন বইমেলা আসতে পারি, পরিবারকে সবাই নিয়ে। তবে তরুণ প্রজন্ম হাজারো প্রযুক্তির ভিড়ে কবিতা থেকে কত দূরে তা নিয়ে আক্ষেপ রয়েছে কবিতা প্রেমীদের। ওরা কিন্তু আমাদের মতো করে কবিতাকে ভালোবাসতে শিখছে না, পড়েও না। শিশু কিশোরদের জন্য মননের যে জগৎটা, এগুলো যদি ছন্দের মাধ্যমে হয় বা কবিতা ছড়ার মাধ্যমে হয়, তারা বেশি জিনিসটা গ্রহণ করতে পারে। কবিরা বলছেন, গল্প উপন্যাসের মতো কবিতার বইয়ের প্রাচুর্য থাকলেও পাঠকদের চাহিদা নিয়ে রয়েছে প্রশ্ন। কবিতার দুই একটি চরণ পড়তে গিয়ে পাঠক দেখেন যে সেই কবিতার রহস্য আর উন্মোচন করতে পারছেন না। এই দুর্বলতার জন্য পাঠক কবিতা থেকে সরে যাচ্ছে। যেন তেন প্রকারের প্রচুর কবিতার বই বেরোচ্ছে, সংখ্যায় বেশি হলেই সেটার মান খুব ভালো হচ্ছে এইভাবে বলা যাচ্ছে না। প্রকাশকরা বলছেন, খ্যাতিমান কবিদের বইয়ের চাহিদা থাকলেও নতুন কবিরা থাকছেন উপেক্ষিত। খ্যাতিমান কবি আছেন, তাদের কবিতার বইয়ের চাহিদা সবসময় পরিলক্ষিত হয়, আর নতুন লেখকদের বইয়ের ওই যে পরিচিত মহলেই চাহিদাটা থাকে। আসলে কবিতার পাঠক অনেক কম, কেন জানি কবিতা থেকে মুখ ফিরেছে মানুষ, তারপরেও আমরা ফিরে যাই কবিতার কাছে। সংখ্যার প্রতিযোগিতায় এগিয়ে না থেকে পাঠক মনে জায়গা করে নিক কবিতার চিরায়ত আবেদন। তরুণ সমাজ পাক সুস্থ সংস্কৃতির জীবনবোধ, এমনটাই প্রত্যাশা কবিতা প্রেমীদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন স্লোগানে আঞ্চলিকভাবে পালন করা হচ্ছে সুন্দরবন দিবস। বন রক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি। এবং মৌলভীবাজারে হাইল হাওরের বাইক ক্যাবিনে বসেছে পরিযায়ী পাখির মেলা। নিরাপদ বিচরণে সজাগ প্রশাসন। দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন পর্যটকরা। বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না, তাই শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হলে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। সকালে রাজধানী বনানীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। যেখানে ডেমোক্রেটিক স্পেস সম্পূর্ণ সংকুচিত হয়ে গেছে, সেখানে তো আন্দোলন শান্তিপূর্ণ উপায়ে করা অত্যন্ত কঠিন। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পরিবর্তন করতে হলে একটি মাত্র উপায় আছে, সেটা হচ্ছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন যদি সঠিক না হয় তাহলে কিন্তু গণতন্ত্র কোনোদিন নিশ্চিত হতে পারে না। এবং সেই নির্বাচনকে নিশ্চিত করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন নির্বাচন কমিশন। বিশ্বব্যাপী গমের মহামারী আকার ধারণ করা রোগ ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনে কাজ শুরু করেছেন বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা। এর মধ্যে রোগের জীবাণুর জীবন রহস্য উন্মোচন করেছেন তারা। বিজ্ঞানীরা আশা করছেন আগামী 2 থেকে 3 বছরের মধ্যে গমে ব্লাস্টের সংক্রমণ রোধের পাশাপাশি উদ্ভাবন করা যাবে নতুন জাত। শুভ খানের রিপোর্ট। 1985 সালে প্রথম ব্রাজিলে গম খেতে ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দেয়। এর 3 দশক পর গেল বছর বাংলাদেশে ছত্রাকজনিত এ রোগ দেখা দেয়। সাধারণত কম শীতে বৃষ্টিপাত হলে গমের শীষ আসার পর প্রথমে পাতায় এবং পরে শীষে ব্লাস্টের জীবাণু আক্রমণ করে। এতে গমের পাতা ঝলসে যায়, শুকিয়ে সাদা হয়ে আসে শীষ। ব্লাস্টের আক্রমণে গেল বছর মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 8 জেলায় 15,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। সংক্রমণ রোধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গম চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হয়। এবছর ওই 8 জেলায় গমের উৎপাদন কমেছে 80 থেকে 90%। এবছর বৃষ্টিপাত না হলেও এরই মধ্যে মেহেরপুর ও চুয়াডাঙ্গা সহ 4 জেলায় আবারও গমে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। গতবার যে রোগটা ছিল সেই রোগটাই সম্ভবত
এসছে। আমার একা নাই, মাঠকে মাঠ সব শেষ। দুইবার মার খাচ্ছে, দুইবার দেখা যাচ্ছে আমরা ঋণ টিন হয়ে যে ভাবে আমরা আবাদ সাবাদ করছি তাহলে আমাদের আর কিছু নেই, একদম নিঃস্ব। কৃষি বিজ্ঞানীরা বলছেন ব্লাস্ট রোগের জীবাণু এতটাই মারাত্মক যে শস্য পুড়িয়ে কিংবা কেটে ফেলে সংক্রমণ ঠেকানো সম্ভব নয়। তাই গবেষণার মাধ্যমে ব্লাস্ট প্রতিরোধী গমের জাত উদ্ভাবনের চেষ্টা চলছে বলে জানালেন তারা। গমের জীবন রহস্যের মধ্যে কিছু জিন রয়েছে যারা এই জীবাণুটা যাতে গমের ভিতরে অনুপ্রবেশ করতে পারে সেই ব্যাপারে কোলাবোরেট করে, তাদেরকে এস জিন নামে চিহ্নিত করা হয়েছে। এই এস জিনগুলোকে আমরা যদি গম থেকে সরাইয়ে দিতে পারি তাহলে এই জীবাণু যেহেতু আমার পরিবেশে আছে, সে গমের উপরে যদি পরেও বাতাসে আসে গমকে সে শনাক্ত করতে পারবে না। জেনোম এডিটিং এর মাধ্যমে ৩-৪ বছরের ভিতরে আমি মনে করি যে একটি জাত উপহার দেওয়া সম্ভব। শঙ্কার ব্যাপার হলো গমের পর ব্লাস্টের সংক্রমণ ঘটেছে ভুট্টার পাতায়। অন্যান্য ফসলে যেন ব্লাস্টের সংক্রমণ না হয় সেজন্য এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ কৃষি বিজ্ঞানীদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমের জনপদ রাজশাহীতে এবার বাগানগুলোতে পর্যাপ্ত মুকুল আসায় লাভের স্বপ্ন দেখতে শুরু করেছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে পোকা ও ছত্রাকের আক্রমণ সেই স্বপ্নে বাধ সাধতে পারে বলে মনে করেন তারা। যদিও বিষয়টি নিয়ে চিন্তিত না হয়ে আমের মুকুল ফোটার আগেই বালাইনাশক ওষুধ ব্যবহারের পরামর্শ ফল গবেষকদের। বিস্তারিত সাইফুর রহমান রকি রিপোর্টে, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। মুকুলে মুকুলে ছেয়ে যাওয়ায় রাজশাহী অঞ্চলের আমবাগানগুলো এখন মুখরিত মৌ মৌ গন্ধে। থোকা থোকা অলঙ্কারে সজ্জিত মুকুলের এমন দৃশ্য বাড়িয়ে দিচ্ছে প্রকৃতির রূপ বৈচিত্র্য। ফল গবেষণার দেয়া তথ্য অনুযায়ী রাজশাহীতে ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, খিরসাপাত, বোম্বাই, হিমসাগর, লকনা ও মোহনভোগ জাতের সুস্বাদু আমের উৎপাদন বেশি। তাই কীটনাশক ছিটিয়ে বাগান পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আশানুরূপ দাম থাকলে গেল বছরের ন্যায় এবারও বড় ধরনের লাভের হাতছানি দেখছেন তারা। খেসাপাত, গোপালভোগ, ন্যাংরা, ফজলি, আসনা সবই আছে। আল্লাহ দিলে ভালোই মুকুল আসছে। ব্যাপক হারে আমাদের মুকুল আসছে, আমাদের আম ভালো হবে এবং আমরা ভালো লাভবান হব। রাজশাহীর আমের সুমান আছে, আপনার খাইতে ভালো, সবকিছু আপনার ঢাকা থেকে চাহিদা বেশি। তবে হপার পোকা, ছত্রাকের আক্রমণ ও প্রতিকূল আবহাওয়ার শঙ্কায় অনেকেই একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কুয়াশা যখন হয় সেখন দেখা যাচ্ছে যে মুকুলের জন্য সমস্যা হয়েছে, ওই কারণে আমরা বীজ দিচ্ছি। আবহাওয়ার চেঞ্জের কারণে আম ফলবে অনেক, আমরা আমটা এবার বেশি দাম পাবো, এর জন্য স্প্রে করছি। বাগানের আমের গাছের গোড়াগুলা পরিষ্কার করছি, কোদাল দিয়ে সার দিচ্ছি, ওই বিষ স্প্রে করছি। এ অবস্থায় ফল গবেষকরা আমে ক্ষতিকর পোকা দমন ও ফলন বাড়াতে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন। মুকুল আসার পর কিন্তু ফোটার আগে একটি স্প্রে দিতে হবে এবং আম যখন মটর দানা আকার ধারণ করবে তখন আরেকটি স্প্রে দিতে হবে। তাহলে আমের যে ফোটা বা আম ধারণ করা এটি সুন্দরভাবে সেট হবে। জেলায় চলতি বছর 16,961 হেক্টর জমির বাগানে 1,81,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়া সরকারের পাঠানো ত্রাণবাহী জাহাজ নটিক্যাল আলিয়া চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিভাগের সচিব, অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত জাহাজটি থেকে ত্রাণ বুঝে নেন। এতে 16টি কন্টেনারে 1400 টন শুকনা খাবার, কাপড় সহ ব্যবহার্য জিনিসপত্র রয়েছে বলে জানা গেছে। আজই এসব ত্রাণ টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছে দেওয়ার কথা রয়েছে। গতকাল জাহাজটিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে ভেড়ানো সম্ভব না হওয়ায় আজ চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়। কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আসছে রোহিঙ্গাদের জন্য। ওনাদের মধ্যে থেকে কিছু লোক হয়তো আমরা আজকে নিয়ে যাব, তারা ক্যাম্প ভিজিট করবে। ত্রাণের পরিমাণ 2000 টনের মতো ডিস্ট্রিবিউশন করা হবে আইওএম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বিডিসিআর। ওনারা এখানে আছে, এই মালগুলো এখানে নামে ওনাদের হ্যান্ড ওভার করবে, ওনারা ট্রাক দিয়ে নিয়ে যেয়ে তাদের নিয়ম ফলো করে ডিস্ট্রিবিউট করা হবে ক্যাম্পের মধ্যে। বর্ধিত বেতন কার্যকরের দাবিতে চট্টগ্রামে চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করছে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন।
এতে বন্দরের বহির্নোঙরের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। বহির্নোঙরে 26টি মাদার ভেসেল প্রস্তুত থাকলেও ধর্মঘটের কারণে পণ্য খালাস করা যাচ্ছে না। এছাড়া বন্দর সংলগ্ন 16টি ঘাটে হাজার হাজার টন পণ্য নিয়ে 1.5 শতাধিক লাইটার জাহাজ অবস্থান করছে। রোববার সকাল থেকে জাহাজ মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে লাইটার শ্রমিক ইউনিয়ন। গত বছরের জুলাইয়ে 6,600 টাকা থেকে বাড়িয়ে তাদের বেতন 9,650 টাকা করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও সেই বেতন কার্যকর না হওয়ায় গত শনিবার লাগাতার ধর্মঘট শুরু করেছে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। পাশ্চাত্য উৎসব ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবসের দোল লেগেছে আমাদের দেশেও। বিশেষ এই দিনটিকে ভালোবাসার সম্পর্কগুলোর আরেকটু যত্ন নেবার উপলক্ষ হিসেবে দেখছেন কেউ কেউ। আবার কারো কারো মতে ভালোবাসার নেই কোনো সীমানা, নেই বিশেষ কোনো দিন। রাজধানী জুড়ে দিবসটি উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন। ফুল আর উপহারের দোকানেও বেড়েছে ভিড়। মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ছবিতে মৌসুমী মোয়ের রিপোর্ট। বিশ্ব ভালোবাসা দিবস, যে দিবসটি ভালোবাসার, সে দিবসের সব আয়োজনই কাছের মানুষ, প্রিয় মানুষকে ঘিরে। ভালোবাসা এমন এক অনুভূতির নাম যা জড়িয়ে থাকে মায়া, নির্ভরতা আর বিশ্বাসে। বছরের পর বছর একই ছাদের নিচে গড়ে ওঠা ছোট্ট সংসারের নানা মান অভিমানের নামও ভালোবাসা। লাইফের প্রথম ভ্যালেন্টাইন্স ডে, তো খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আমাদের ভালোবাসা শুরু হয়েছে 2000 সালে। আমার ওয়াইফ শিলা এখানে গান গেতে এসেছিল। রিহার্সালের সময় আমার পছন্দ হয়ে গেছে এবং যেদিন অনুষ্ঠান এখানে হয়েছে সেই দিন থেকে আমার মনে হয়েছে 2 মাস পর প্রপোজ করেছি, যাতে আমাদের ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করছে এবং আমাদের এখন 2টা বাবু। বিশেষ দিবসে ভালোবাসা প্রকাশে প্রিয়জনকে দেয়া চাই মনের মতো উপহার। এক্ষেত্রে ফুলের আবেদন তো কমে না কখনোই, তাই ফুলের সাথে উপহারের দোকানগুলোতেও বেড়েছে ভিড়। ভালোবাসার দিনে সবচেয়ে বেশি চলে ফুলটা। সমাজবিজ্ঞানীরা বলছেন, ভালোবাসার লালনে নানা উপলক্ষ খোঁজা মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষে মানুষের বন্ধন এবং সৌহার্দ্য বৃদ্ধিতে একমাত্র রাস্তা ভালোবাসা। সবার কাছে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে যে লাল রঙের ছড়াছড়ি, এতে বোঝা যায় সবাই এটা স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে, আনন্দের সাথে নিয়েছে। দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এতে। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। যুগে যুগে বদলেছে ভালোবাসার প্রকাশভঙ্গি। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক নগর সভ্যতায় এই পরিবর্তনের গতি বেড়েছে ক্রমশ। ঢাকা শহর আর রোমান্টিকতা একসঙ্গে চিন্তা করতে গেলে চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠবে তাতে থাকবে না রিকশা, তা হওয়ার নয়। দুজনের সম্পর্কের ঘনিষ্ঠতা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই বাহনটি। সাহিত্যেও এ প্রসঙ্গ টেনেছেন আধুনিক কবি লেখকরা। নগরের রোমান্টিকতা নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। তুমি যে আমার কবিতা, জনপ্রিয় এমন জুটির পোস্টার আগে দেখা যেত রিকশার পেছনে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার। কারণ কি শুধুই প্রচারণা? প্রেম পর্যায়ে নগরের নরনারী বরাবরই নিজেকে খুঁজে পেয়েছেন এ বাহনটিতে। যতনে আমার নামটি হয়তো বিশেষ করে কখনো ভাবা হয়নি, কিন্তু প্রিয়জনকে নিয়ে একটু প্রকৃতির সঙ্গে সময় কাটাতে নিজের অজান্তেই এ বাহনটিকে বেছে নেন অনেকে। হোক না কোলাহলপূর্ণ রাস্তা বা সরু গলি, এর মাঝেই নিজেদের টুকরো টুকরো অনুভূতির বিনিময়। প্রকৃতির মাঝে মনের ভাবটা সবচেয়ে বেশি এক্সপ্রেস করা যায়, এই জন্যই মানুষ রিক্সাটাকে সবসময় প্রায়োরিটি দিয়ে আসছে। অনেক না বলা প্রেম, না বলা অনুভূতি রিক্সা থেকে শুরু হয়ে রিক্সাতে শেষ হয়ে যায়, কখনো বলা হয় না। পশ্চিমী পরিবর্তন আনতে গিয়ে আমরা আসলে প্রেমের মূল ধারাটা বা প্রেমের হচ্ছে সততা, প্রেমের দিক থেকে প্রেমের যে ব্যাপারটা হচ্ছে এটা নষ্ট করলে তো আসলে আমাদের অস্তিত্ব বিলীন হবে। ছোট গল্পের মতো নানান তিক্ত আর মধুর ঘটনা দাগ কাটে তাদের মনেও। দুজনে পাশাপাশি কথা বলে শুনতে ভালো লাগে, যাই রাগারাগি করে ওটা ভালো লাগে না। 8-10টা প্রেমের গল্পের মতোই হিরক আর ফারজানার সংসার। ভালোবেসেছেন একে অন্যকে, সেই অনুভূতি সারা জীবনের জন্য এক করেছে দুজনকে। নিজের বাসার বাইরে প্রেমিক প্রেমিকা হিসেবে ঘোরার জন্য বা লিজার টাইম পাস করার জন্য দুজনের কথা শেয়ার করতে, অনুভূতি শেয়ার করতে সব থেকে ভালো ওয়ে হচ্ছে রিক্সা। রাত্রে 11:30টায় হুট করে ও বললো যে চলো একটু রিক্সায় ঘুরে আসি, তো বের হয়ে আমরা রাতের বেলা ঘুরতে চলে গেলাম।
জানালেন হাজার অমিলের মাঝে ভালো লাগাকে পুঁজি করে এগিয়ে যায় সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক। আমি সময় কাটাতে চাই অবশ্যই সরাসরি দেখা সাক্ষাৎ করে, মানে একজনের পাশে আরেকজন থেকে। আমার মনে হয় প্রতিদিনই ভালোবাসা বাড়ছে। ব্যস্ত জীবনে মানবিক শ্রদ্ধা আর বিশ্বাসের উপরই টিকে থাকে যে কোনো সম্পর্ক, এমনটি বললেন এ প্রেমিক যুগল। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন এই স্লোগানে খুলনা সহ সুন্দরবন অঞ্চলের মানুষ আজ উদযাপন করছেন সুন্দরবন দিবস। প্রতি বছরের মতো এবারও বন বিভাগ সহ বেশ কিছু সামাজিক সংগঠন বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে। সুন্দরবনের গুরুত্ব তুলে ধরা এবং বন সম্পর্কে সচেতন করতেই গত 1 দশকের বেশি সময় ধরে পালিত হচ্ছে দিবসটি। আবুল বাশারের ছবি ও তরিকুল ইসলামের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। অরক্ষিত হয়ে পড়েছে সুন্দরবন। একের পর এক বনের ঐতিহ্য, বাঘ, হরিণ হত্যা, নির্বিচারে বনের বৃক্ষ উজাড়, বিষ দিয়ে মাছ ধরা এবং সর্বশেষ সুন্দরবনের করমজল থেকে কুমিরের বাচ্চা চুরির ঘটনা দেশের এই বিশেষ বনকে আরও অরক্ষিত করে তুলেছে। প্রশ্ন উঠেছে সর্ববৃহৎ সংবেদনশীল এই ম্যানগ্রোভ বনের ভবিষ্যৎ অস্তিত্ব নিয়েও। সুন্দরবন দিবসে তাই তরুণ প্রজন্ম বনকে রক্ষা করার জোরালো দাবি জানিয়েছে। বিখ্যাত যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সেটিও কিন্তু 84 গার হাতে কমতে কমতে আজ মাত্র 450টিতে এসে দাঁড়িয়েছে। বিশ্ব ভালোবাসা দিবস আজকে একে অন্যকে যে ভালোবাসার কথা যেটা বলে, আমরা ভালোবাসাটা সুন্দরবনকে দিব, কারণ এটা আমাদেরকে মা যেমন আমাদেরকে ভালোবাসে, অনেক ঝড় জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন আমাদেরকে রক্ষা করছে। সুন্দরবন দিবসে প্রত্যেকটা মানুষের প্রতি আমার আহ্বান যেন তারা গাছপালা পশু পাখির প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দেয়। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে আখ্যা দিয়ে এ বন রক্ষায় বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সুন্দরবন মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিহাসের উদ্যোগগুলোর সাথে আমরা গভর্নমেন্টের উদ্যোগগুলোর সাথে কোপ করতে পারলে এবং আপনার আমার সকলের সম্মিলিত প্রয়াস যদি হয়, তা নিঃসন্দেহে আমরা সুন্দরবন সুরক্ষার জন্য ভালো একটি কাজ হবে। জলাভূমি এবং বনভূমি দুটা মিলিয়ে সুন্দরবন, এই পুরো বিষয়টাকে যদি আমাকে সুরক্ষা করতে হয় তাহলে বনভূমির যে ধরনের জনবল ভিত্তিক অবকাঠামো থাকা দরকার, তার অন্যান্য টেকনিক্যালিটি অবকাঠামো থাকা দরকার, সেটা তো আমাদের নাই। শুধু বন বিভাগের দুর্বলতা নয়, সুন্দরবনকে সুরক্ষিত রাখতে সকলের সহযোগিতা চাইলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা যদি মনে করি বন বিভাগ একা এই বন বিশাল বন রক্ষা করবে, তাহলে বন বিভাগের একার পক্ষে সম্ভব না। এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা একত্রে কিন্তু আমাদের এই সুন্দরবন রক্ষার জন্য আমরা সচেষ্ট হয়েছি। আপনারা এসেছেন, আমরা সবাই একত্র হয়ে আমরা সুন্দরবনকে ভালোবাসবো এবং সুন্দরবনকে রক্ষা করব। বিচিত্র প্রাণী, বৃক্ষ সহ বিপুল সম্পদের এলাকা, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের বিস্তৃতি 6000 বর্গ কিলোমিটারের বেশি। সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়া শশীকলা নটরাজনকে 4 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে 10 বছরের জন্য তিনি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলেও রায় দেওয়া হয়। শশীকলাকে আজকের মধ্যেই চেন্নাই পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় গণমাধ্যম। ফলে তিনি আর মুখ্যমন্ত্রী হতে পারছেন না। রায়ের পরপরই দলের এক বৈঠক ডাকেন শশীকলা। বৈঠকের পর এআইএডিএমকে থেকে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী পন্নির সেলভামকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে দলের নতুন নেতা হিসেবে পলানিস্বামীর নাম ঘোষণা করা হয়। তবে পন্নিরসেলভাম দলে ঐক্যের ডাক দিয়ে সব সংকট কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। রাষ্ট্রীয় কোষাগারের প্রায় 60 কোটি রুপি অর্থের অপব্যবহারের এই দুর্নীতির মামলায় প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার নামও ছিল। তাইওয়ানের তাইপে শহরে পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত 33 জন নিহত ও 11 জন গুরুতর আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই বৃদ্ধ বলে জানা গেছে। তারা তাইচুং শহরের ঐতিহ্যবাহী চেরি ব্লসম উৎসব উদযাপন শেষে রাজধানীতে ফেরার পথে পূর্বাঞ্চলীয় নাঙ্গাং জেলায় তাদের বহনকারী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, বাসটি বেপরোয়া গতিতে একটি বাঁক ঘুরতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বেশিরভাগ যাত্রীর। পরে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর অন্তত 200 কর্মী হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাসটিতে 44 জন যাত্রী ছিল বলে জানা গেছে। বাসটিতে কোনো বিদেশি পর্যটক ছিলেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তার গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বোর্নমাউথকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি। অন্যদিকে সিরিয়াতে আবারও হোঁচট খেল ফেভারিট এসি মিলান। লাৎসিও বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে মিলান। ব্যবধান কমাতেই হবে কোচ পেপ গার্দিওলার শিষ্যদের। এমন সংকল্পের ম্যাচে ভাগ্যদেবী বাধা হয়ে দাঁড়ালেন ম্যাচের শুরুতেই। ফর্মে তুঙ্গে থাকা ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুস ইনজুরির কারণে ছিটকে গেলেন মাঠের বাইরে। লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আরেক ম্যাচে বেনফিকার মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচ দুটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2:45। কোয়ার্টার ফাইনালে ওঠার প্রথম লেগের ম্যাচের আগে পিএসজির চেয়ে পরিসংখ্যানে কাগজে কলমে এগিয়ে আছে বার্সেলোনা। 2013 সাল থেকে এখন পর্যন্ত 6 বারের মুখোমুখি দেখায় 3 বার জয় তুলে নিয়েছে কাতালানরা। যেখানে ঘরের মাঠে প্যারিস জায়ান্টরা জিতেছে 2014-15 মৌসুমে গ্রুপ পর্বের ম্যাচে। তবে এই ম্যাচে নিজেদের ফেভারিট মানতে নারাজ লুই এনরিকের শিষ্যরা, কারণ ম্যাচ হবে পিএসজির মাঠে। এদিকে বার্সা শিবিরের আছে এমএসএন ট্রয়ের আক্রমণ ভাগ। এছাড়া পিকে, বুস্কেটস, রাকিটিচ কিংবা ভিদাল সবারই চেষ্টা থাকবে পিএসজির মাঠে কোয়ার্টার ফাইনালে ওঠার প্রথম লেগে জয় তুলে এগিয়ে থাকতে। মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিলে বসেছে শীত মৌসুমের পরিযায়ী পাখির মেলা। নানা প্রজাতির অতিথি পাখির পাশাপাশি এবছর দেখা মিলেছে বড় তিত এবং বাংলা শকুনের মতো স্থানীয় প্রজাতির পাখিরও। আর তাই বাইক্কা বিলে বিচিত্র রঙের পাখির সমারোহ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন পর্যটকরা। তবে পর্যটকদের আধিক্য যাতে অতিথি পাখির নিরাপদ বিচরণে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, তাই প্রয়োজনীয় সব ব্যবস্থায় নেওয়া হয়েছে বলে জানালেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য, ছবি না ডেস্ক রিপোর্ট। শীতের কুয়াশা ভেদ করে পালকে ভর দিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসা হাজারো নাম না জানা এসব অতিথি পাখির ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দ হাইলহাওরের বাইক্কা বিলকে দিয়েছে এক ভিন্ন ব্যঞ্জনা। রাত কিংবা ভোর অথবা দিনের সোনালী রোদ গায়ে মেখে বেগুনি কালেম, সরালি, বালিহাঁসের জলকেলি বিলের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, আমেরিকান এনজিও সংস্থা ক্রেল এবং হাওর অঞ্চলের মানুষের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় স্বাভাবিক হতে শুরু করেছে বাইক্কা বিলের প্রাকৃতিক পরিবেশ। আর এবারের শীতে এ পরিবেশ বজায় থাকায় এবং খাদ্য সংকট না থাকায় বিলে বসেছে নানা রঙের পাখির মেলা, যাতে বিদেশি অতিথি পাখি যেমন রয়েছে তেমনি রয়েছে কালকোট, পাতিসরালি, ল্যাঞ্জা, ধলা বালিহাঁস, ঘয়ার মতো দেশীয় পাখি। আর পাখির এই কিচিরমিচিরে অভিভূত হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য পর্যটক। এখানে প্রায় পাখি এবার গত বছরের তুলনায় এবার দ্বিগুণ পাখি আইছে। পাখিগুলো অসাধারণ, অনেক রকমের পাখি, অনেক কালারের পাখি। শ্রীমল থেকে যদি যোগাযোগ ভালো হইতো অথবা অন্য জায়গায় যদি আসার ব্যবস্থা হইতো তাহলে সুবিধা হইতো আরো বেশি। প্রতি শীতেই এখানে 40 প্রজাতির মতো দেশি বিদেশি পাখির আগমন ঘটলেও চলতি বছর নতুন বেশ কয়েকটি জাতের পাখির সন্ধান পাওয়া গেছে বলে জানালেন বাইক্কা বিলের দায়িত্বে থাকা ক্রেল প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী। এই 40 প্রজাতির মধ্যে 3টি ছিল নতুন প্রজাতি, যেটা কখনো বাইক্কা বিলে দেখা যায় নাই, এবং এই 3টার মধ্যে আমাদের বাংলা শকুন, উদয়বাবু ওয়াটান এবং বড়তিত। আর বাইক্কা বিল সহ সরকার ঘোষিত আশপাশের 170 হেক্টর আয়তনের স্থায়ী অভয়াশ্রমকে পাখির জন্য নিরাপদ করে তুলতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানালেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা। সামগ্রিকভাবে প্রচেষ্টা গ্রহণ করলে আমরা আশা করি স্থানীয় জনগণকে সাথে নিয়ে আমরা পরিযায়ী পাখির একটা নিরাপদ আবাসস্থল করে তুলতে সক্ষম হব। চলতি বছর পাখিশুমারিতে মৌলভীবাজারের হাইলহাওরের বাইক্কা বিলে 10,712টি পাখির অস্তিত্ব পাওয়া গেছে। সময় সংবাদ, মৌলভীবাজার। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। পদ্মা সেতু সময় মতো বাস্তবায়ন হলে দেশের জিডিপি 8% ছাড়িয়ে যেত। টেকনিক সভায় প্রধানমন্ত্রী বললেন, মিথ্যা অভিযোগেই বন্ধ হয় বিশ্বব্যাংকের অর্থায়ন। এসএসসির গণিত পরীক্ষা আবার নেওয়া হবে কিনা তদন্ত প্রতিবেদনের পরই সিদ্ধান্ত, জানালেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। ভুয়া প্রশ্ন ছড়ানোর অভিযোগে 6 জন আটক। গমের মহামারী আকার ধারণ করা রোগ ব্লাস্টের জীবাণুর জীবন রহস্য উন্মোচন দেশের কৃষি বিজ্ঞানীদের। 2 থেকে 3 বছরের মধ্যে ব্লাস্ট প্রতিরোধী নতুন জাত উদ্ভাবনের আশাবাদ।
রাজশাহীতে আম বাগানে পর্যাপ্ত মুকুল আশায় লাভের স্বপ্ন দেখছেন মালিক ও ব্যবসায়ীরা। মুকুল ফোটার আগে বালাইনাশক ওষুধ ব্যবহারের পরামর্শ গবেষকদের। এবং পাশ্চাত্যের উৎসব ভ্যালেন্টাইনের দোল লেগেছে বাংলাদেশেও। রাজধানী জুড়ে চলছে নানা আয়োজন। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।